আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুবর্ণা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস ঘরে থেকে ক্লাস করি পক্ষ থেকে আমি সুলতানা সাইন দীপা স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের। আজকে আমি বাংলা ক্লাস নিব। আজকের আমার পাঠের বিষয় তোমাদের কিছু বিষয় দেখাবো বা জিনিস দেখাবো, সেটা দেখে একটু ধারণা নিবে, তারপর আমি পাঠের বিষয়টা বলে দিচ্ছি। এখানে দেখো, প্রথমেই একটি কার্ড আছে, বিয়ের কার্ড। এখানে খাম আছে, আরেকটি খাম আছে, আরেকটি বড় খাম আছে। এই খামগুলো এবং বিয়ের কার্ড দেখে এগুলো কি বলতে পারো তোমরা? কি পত্র, কোনোটা নিমন্ত্রণ পত্র, কোনোটা পত্রের খাম। তাহলে আমার আজকের পাঠের বিষয় হচ্ছে পত্র। চলো আমরা পাঠের বিষয়টি একটু লিখে নিই। এখন তোমাদেরকে আমি বলি যে পত্র একটি আবিধানিক শব্দ, যেটার অর্থ হচ্ছে কি পল্লব বা চিহ্ন। অর্থাৎ এই পত্রটা একটা কিছুর চিহ্ন। ব্যবহারিক অর্থে ব্যক্তিগত সংবাদ আদান প্রদান ও বৈষয়িক কাজকর্মের জন্য লিখিত বিবরণকে পত্র বলে। তাহলে পত্রটাকে ব্যক্তিগত কাজে ব্যবহার কিংবা বৈষয়িক কাজের তথ্য আদান প্রদান করার যে বিবরণীটা, সেটা হচ্ছে পত্র। মনে রাখতে হবে, কিছু তথ্য বর্ণনা করলে পত্র হয় না। আদর্শ পত্র লিখতে হলে সেটা অবশ্যই কী করতে হবে? ধারণা সম্বলিত, সঠিক এবং নিয়মকানুন সম্বলিত পত্র হতে হবে। তো আমরা পত্রটা লিখব বা পত্রটা যে কিভাবে সাজাতে হবে, সেটা যে কিছু নিয়মাবলী রয়েছে, চলো বোর্ডের মধ্যে একটু লক্ষ্য করি। এখানে দেখো, আমি আগে থেকে লিখে রেখেছি পত্র লেখার নিয়মাবলী। তো পত্র তোমরা এর পূর্বে আমি প্রবন্ধ পড়িয়েছি, প্রবন্ধ মানে রচনা। আর তার আগে আমি আরেকটু বলে দিতে চাই যে আমি আজকে অষ্টম শ্রেণীর ক্লাস নিচ্ছি, কিন্তু প্রবন্ধ বা রচনা এবং পত্র, আবেদনপত্রই হোক বা চিঠিপত্রই হোক, সেটা শুধুমাত্র অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য না। ষষ্ঠ থেকে তোমাদের মাধ্যমিক শাখা বা স্কুলে দশম শ্রেণী অর্থাৎ এসএসসি পর্যন্ত এবং ইন্টারের যে উচ্চ মাধ্যমিকেও তোমাদের এগুলো কাজে লাগবে। সুতরাং তোমরা সব ক্লাসের শিক্ষার্থীরাই এই বিষয়টি সম্পর্কে যদি ধারণা না নিয়ে থাকতে পারো, তাহলে দেখা যাবে যে পত্র বা প্রবন্ধ লিখতে গেলে তোমাদের কোনো সমস্যা পড়তে হবে না। তাহলে প্রথমে চলো আমরা পত্র লেখার নিয়মাবলীগুলো একটু লক্ষ্য করি। যে কোনো পত্র লিখতে হলে ভাষা সহজ, সরল, সাবলীল ও বোধগম্য হতে হবে। সহজ মানে আমি এমন ভাষায় লিখব যে ভাষাটা কি আমি পড়তে পারি, সহজেই আমি বুঝতে পারি। সরল মানে কি এমন কথা আমি পেঁচায় গোচা দিব না যেটা আমার কি জটলা লেগে যায়। সাবলীল ও বোধগম্য অর্থাৎ আমি যে ভাষাতে চিঠিটা লিখব, অপরজনের কাছে যখন পৌঁছাবে সেটা অবশ্যই তার কাছে বোঝার মতো অবস্থায় থাকতে হবে। দ্বিতীয় যে নিয়মাবলীটা রয়েছে সেটা হচ্ছে বিষয়বস্তুর সামঞ্জস্য। এখন আমি বন্ধুর কাছে অথবা স্কুলের শিক্ষকের কাছে আবেদনপত্র লিখলাম। আবেদনপত্রটাকে 4 দিনের ছুটি চেয়ে আবেদনপত্র লিখো। এখন আমি সেটাই কি করলাম, 4 দিনের ছুটি চাইবো। 4 দিনের ছুটি চাওয়ার মধ্যে আমি আলতু ফালতু বিষয় লিখলাম। হয়তো তুমি কি করতে পারো, ছুটিটা প্রতিষ্ঠান কেন দিবে? তুমি অসুস্থ, তোমার গুরুত্বপূর্ণ কাজ, বিয়ে অনুষ্ঠান, এর জন্য। এখন তুমি যদি বলো যে আমার ক্লাসে যেতে ভালো লাগছে না স্যার, আমার ক্লাস করতে ভালো লাগতেছে না, আমি ক্লাস করব না, আমাকে 4 দিনের ছুটি দেন, তাহলে কি স্যার সেটা গ্রহণ করবে? অবশ্যই গ্রহণ করবে না। কারণ তুমি ক্লাস করতে চাচ্ছ না। এভাবে যদি স্যার ছুটি দেয়, তাহলে তুমি কি করবে? 2 দিন পর পরই স্যারের কাছ থেকে ছুটির জন্য আবেদনপত্র নিয়ে যাবে। তাহলে এটা কি হলো? ছুটির সাথে বা আবেদনপত্রটির সাথে সামঞ্জস্য হবে না। তাহলে আমাদের পত্র লেখার দ্বিতীয় বিষয়বস্তুটা কি করতে হবে? সামঞ্জস্য রাখতে হবে। দুর্বোধ্য ভাষা ও অপ্রয়োজনীয় কথা পরিহার করা, অর্থাৎ যে ভাষাগুলো অনেক কঠিন এবং যেটা প্রয়োজন নেই, সেটা আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। পরিহার মানে বাদ দেওয়া। আমি কিছুক্ষণ আগে বললাম যে 4 দিনের ছুটির জন্য তুমি কি করতে পারো? বিষয়বস্তুটা শুধু উল্লেখ করতে পারো যে আমার বড় বোনের বিয়ে উপলক্ষে আমি এত তারিখ থেকে এত তারিখে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবো না, এতটুকু হলে ঠিক আছে। কিন্তু তুমি কি করলা? তুমি বিয়েতে কোন মার্কেটে যে কেনাকাটা করবা, কিভাবে কি করবা, হলুদে কি করবা, খাওয়া দাওয়া কিভাবে করবে, কার সাথে কিভাবে আয়োজনটা করবে, এগুলো আবেদনপত্রে কোনো প্রয়োজনীয় নেই। এটা হচ্ছে অপ্রয়োজনীয় কথা। অর্থাৎ আমার যতটুকু প্রয়োজন আমি আবেদনপত্র বা পত্রে ততটুকুই উপস্থাপন করব। একই বিষয় পুনরাবৃত্তি না করা, অর্থাৎ তুমি চিঠিতে লিখলা
আমার আজকে মন ভালো নাই, আমি এটা করেছি, আমার আজকে মন ভালো নাই, আমি এটা করেছি, বন্ধুর কাছে চিঠি লিখতে যে আমার আজকে মন ভালো নাই তাই এটা করেছে। তো এই যে আমার আজকে মন ভালো নেই, একটা বিষয় তুমি কি করছো, বারবার লিখতেছো, তাহলে এই জিনিসটাও কি করা যাবে না, লেখা যাবে না। বক্তব্য বিষয়কে ধারাবাহিকভাবে সাজাতে হবে, অর্থাৎ তুমি আবেদনপত্র বলো, নিমন্ত্রণপত্র বলো বা চিঠিপত্র বলো, যে কোনো পত্রেতেই তোমাকে কী করতে হবে, ধারাবাহিক, অর্থাৎ কথাগুলো একের পর এক, যে এই কাজটা করার পর কি করতে হবে সেভাবে তোমাকে ধারাবাহিকভাবে সাজাতে হবে। তাহলে পত্রর বিষয়টি আমরা অবগত হওয়ার জন্য যে পত্রটা কীভাবে আমাদেরকে লিখতে হবে বা কি কি নিয়ম অনুসরণ করতে হবে সেই জিনিসটা আমরা জেনে নিলাম। এছাড়া আরও কিছু নিয়মাবলী আছে যে পত্রের মধ্যে আমরা জানি ব্যাকরণে সাধু ও চলিত ভাষার সংমিশ্রণ করা যাবে না, অর্থাৎ পত্র লিখতে গেলেও আমরা সাধু ভাষা এবং চলিত ভাষা দুটো একসাথে ব্যবহার করতে পারবো না, হয় আমাকে সাধু ভাষায় লিখতে হবে নতুবা আমাকে চলিত ভাষায় লিখতে হবে। পত্রের ভাষা সুস্পষ্ট হতে হবে, অর্থাৎ আমি আমার মনের ভাবটাকে সুস্পষ্টভাবে পত্রের মধ্যে প্রকাশ করব। পরিচ্ছন্নতা ও সুরুচির পরিচয় রাখতে হবে, অর্থাৎ আমি একজনের কাছে আবেদনপত্রে বলো নিমন্ত্রণপত্র বলো যদি কাটাকাটি হয়, সাপোজ একটা বিয়ের কার্ডের উপরে তোমার নাম লিখেছে, সেটা লিখেছে কাটাকাটি করে, একবার কেটে আবার লিখেছে বা ওভার রাইটিং করেছে, তাহলে সেটা দেখতে কি একটু নোংরা মনে হবে, তখন তোমার মনটা একটুতে কি হবে, এটুকু জিনিসেতে খারাপ হয়ে যাবে। তাহলে আমরা কি করব, যে যার কাছে আবেদনপত্র বা পত্রটা লিখব পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দরভাবে উপস্থাপন করব। এবার চলে আসো, পত্র নিয়ে আমরা সাময়িক ধারণা নিলাম, এরপর আমরা আলোচনা করব পত্রের শ্রেণী বিভাগ, অর্থাৎ পত্রটা কত প্রকার হতে পারে এবং কি কি হতে পারে, কোন কাজে কোন পত্রটা ব্যবহার করা হয়। তাহলে আমাদের এখন কি করব, কি বিষয় নিয়ে আলোচনা করব, পত্রের প্রকারভেদ। তোমরা একটু কাজ করতে পারো যে এটা আমরা যখন ক্লাস করাই তখন আমরা বলার পর তোমরা রিপিটে আবার ভয়ে জিজ্ঞেস করতে পারো না, কিন্তু অনলাইন ক্লাসের ভিত্তিতে তোমরা কি করতে পারো, ভিডিওটা টেনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা আবার দেখে সেটা নোট করে নিতে পারো। তাহলে পত্রের প্রকারভেদ, প্রথমেই আমার কি করতে হবে, আমি লিখতেছি, সেটা আসবে কি ব্যক্তিগত পত্র। প্রথম পত্রটা কি আসছে আমাদের, ব্যক্তিগত পত্র। আমি আগে পত্রের প্রকারভেদটা লিখতেছি, তারপর আমি এর সম্পর্কে তোমাদের ধারণা দিব। দ্বিতীয়টা আসবে সামাজিক পত্র। আমরা এতদিন শুধু কি জেনেছি, পত্র চিঠি, আর পত্র বলতে আমরা কি পড়েছি, আবেদনপত্র, যেটাকে আমরা বলি দরখাস্ত। চিঠিটাও এখন আমরা অতটা ভালো করে জানি না, কারণ মোবাইল আসার কারণে আমরা কি করছি, SMS করছি, তাহলে চিঠিটা আমাদের কাছে এখন একটু অজানার মতো হয়ে যাচ্ছে। আমি এখানে পত্রের শ্রেণীবিভাগ দিয়েছি, তোমরা এখানে দেখছো যে পত্রটা কি কি পত্র আছে, ব্যক্তিগত পত্র, সামাজিক পত্র, সরকারি পত্র, বাণিজ্যিক পত্র, অর্থাৎ তাহলে আমরা কয় ভাগে ভাগ করেছি, 4টি ভাগে ভাগ করেছি। ব্যক্তিগত পত্র আমি আমার বন্ধুর কাছে, আমি হয়তো আমার বাবা মার কাছ থেকে দূরে আছি, আমাদের পরিবারের বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ হয়তো দেশের বাইরে আছে, গ্রামের বাড়িতে আছে, অর্থাৎ এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে আছে, তো তাদের কাছে আমরা কি করি, পত্র লিখে আমাদের খবরাখবর আদান প্রদান করে থাকি। বন্ধু আত্মীয় স্বজন এরকম কারো কাছে যখন ব্যক্তি নিজস্ব আত্মীয় স্বজনের কাছে বা নিজের কাছের মানুষের কাছে নিজের সমস্যা বা দুঃখ কষ্ট আনন্দগুলো ভাগাভাগি করে নিয়ে যে পত্রের মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত পত্র। দ্বিতীয়টা হচ্ছে সামাজিক পত্র। এখন সামাজিক পত্র মানে কি, যে পত্রের মাধ্যমে আমাদের সামাজিক অনুষ্ঠানাদি বা সামাজিক যোগাযোগটা হয়। এখানে আমি নিয়ে আসছি কি, বিয়ের কার্ড,
এই বিয়ের কার্ড সামাজিক পত্রেরই একটি অংশ, অর্থাৎ এখানে আমরা কি করছি, কোনো বিয়ের অনুষ্ঠান, জন্মদিন, কুলখানি বা মিলাদ, যে কোনো ধরনের আনুষ্ঠানিকতার সময় যে কার্ডগুলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকেও প্রতি বছর কি করা হয়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, মিলাদের অনুষ্ঠান, বিদায় অনুষ্ঠানের জন্য তোমাদের একটি পত্র দেওয়া হয়, তাহলে এটাও কি আমার নিমন্ত্রণ পত্রের মধ্যে রয়ে যায়। আর এই নিমন্ত্রণ পত্রটা কি করছে, দেখো কেন সামাজিক পত্র, এখানে বিভিন্ন মানুষকে আমরা কি করতেছি, একটি অনুষ্ঠানে সবাই সামাজিকভাবে পালন করার জন্য, আনন্দ উপভোগ করার জন্য একসাথে সমবেত হচ্ছি, এজন্য এটাকে বলা হয় সামাজিক পত্র। আর বিয়ের কার্ডের ভিতরে কিভাবে লেখা হয় তোমরা নিশ্চয়ই ছোট বড় সবাই বিয়ের কার্ড দেখেছো। এখন তোমরা যাদের বাসায় কার্ড আছে তারা সেটা বের করবে, বের করে ভিতরের অংশটা কিভাবে লেখা হয় সেটা একটু দেখে নিবে। বাণিজ্যিক পত্র, বাণিজ্যিক পত্র প্রথমে আমি তোমাদেরকে ধারণা দেই, যেমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান শুরু করবে, সে শুরু করার জন্য তোমাকে কি করতে হবে, সরকার কর্তৃক অনুমোদিত নিতে হবে, তাহলে সেখানে আবেদন করবে ব্যবসার উদ্দেশ্যে, ট্রেড লাইসেন্স তোমরা শুনেছ, সেই যে কাগজপত্রগুলো দিবে সেই কাগজপত্রগুলো কি করবে, একটি ঠিকানা তো পাঠাতে হবে। এরপর আমরা কি করি, ধরো দোকান আমরা বরাদ্দ নিব, তখন চুক্তিনামা হয় বা স্ট্যাম্পে লিখিত হয়, সেটাও কি করতে পারবো আমরা, কোথায় বলবো, বাণিজ্যিক পত্রে বলবো। এছাড়াও কি করে আমরা ধরো বাণিজ্যিকভাবে ব্যাংকের লেনদেন করে থাকি, তখনও কি করা হয়, একটা কাগজ দেওয়া হয়, যেমন এখানে আমি একটা ব্যাংকে নিয়ে আসছি কাগজ, এরকম খামে করে তোমার গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি করা হয়, হ্যান্ড ওভার করা হয়, তাহলে কি হচ্ছে, বাণিজ্যিক পত্র সম্পর্কে আমরা ধারণা পেয়ে গেলাম। তাহলে আমরা কি কি পত্র সম্পর্কে ধারণা পেলাম। আর সরকারি পত্র, তাহলে সরকারি পত্রটা কি, যে কোনো বিষয় আমরা ধরো সরকারি চাকরিতে আবেদন করব, কিংবা সরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদ থেকে বা উচ্চ মন্ত্রণালয় থেকে, বিভাগ থেকে বিভিন্ন তথ্য সম্বলিত কাগজপত্র কি করছে, নির্দিষ্ট স্থানে পৌঁছে দিচ্ছে, সেই নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার যে পদ্ধতিটা সেটা আমরা কি করি, সরকারি পত্র হিসেবে, যেগুলো বেশিরভাগই এই ধরনের খামে, ধরো গুরুত্বপূর্ণ কাগজ, প্রশ্ন, সাপোজ আমাদের স্কুলে পরীক্ষা হলে আমরা তো নিজেরা প্রশ্নটা করছি না, কোত্থেকে আসছে, একদম শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে প্রশ্নগুলো হয়, বিশেষ করে পাবলিক পরীক্ষাগুলো, তখন কি করে তাদের একটা খাম থাকে, সেই খামে করে কি হয় প্রশ্নগুলো দিচ্ছে, তার সাথে কি নির্দেশনা দেওয়া থাকে। তাহলে এতটুকু থেকে আমাদের শিক্ষা বিষয় থেকে আমরা ধারণা নিয়ে নিই সরকারি পত্রগুলো কিভাবে কি অংশ আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা পত্রের প্রকারভেদের পরে চলো পত্রটা লেখার কিছু বিষয় জেনে নিই। পত্রের অংশ, পত্রের মূলত দুইটি অংশ থাকে। পত্রে কয়টি অংশ বলেছি, দুটি অংশ, পত্রের অংশ দুটি। এক হচ্ছে পত্রগর্ভ, পত্রগর্ভ, দুই হচ্ছে শিরোনাম। এখন আমরা ক দিয়েছি পত্রগর্ভ, খ দিয়েছি শিরোনাম, কিন্তু একটা পত্র আগে আমি লিখি, পত্রগর্ভটা এর জন্যই বলা হয়েছে যে প্রথমে তো আমি পত্রটা লিখব। এখন আমি তোমাদেরকে একটু ধারণা দিই, এখন আমার এই কাগজটাতে কি লেখা আছে তোমাদের ধারণা নেই, কিন্তু এটার ভিতরে আমি দিয়ে দিলাম। এখন এটা একটা খাম, আমি আগে শিরোনামটাই বুঝিয়ে দিই। তুমি খামের উপর কিন্তু লিখেছো কি, পরে আগে চিঠি লিখেছো বা আবেদনপত্র যেটাই হোক সেটা লিখেছো, লিখে কি করেছি দেখো, প্রথমে আমি এই কাগজটাতে লিখেছি, লিখে কি করলাম, ভাঁজ করেছি, ভাঁজ করে এই যে পত্র খামের উপর ভরলাম। তাহলে এটা কি, এই খামের ভিতরটা যেটা, এটাকে বলা হয়েছে গর্ভ, পত্রগর্ভ, আর খামটা আটকে দিলাম। এখন এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে কি আমার শিরোনাম। তাহলে উপরে কি থাকবে, শিরোনাম, শিরোনামটা কি খামের বাহিরে, আর পত্রগর্ভটা কি থাকবে, পত্রের ভিতর, মানে খামের ভিতরে যে পত্রটা থাকবে সেটা হচ্ছে আমার পত্রের গর্ভ, অর্থাৎ এই গর্ভটার ভিতরে পত্রটা কি আছে, কি বিষয় লেখা আছে। যেমন ধরো তোমার মা শারীরিকভাবে অসুস্থ, তুমি তোমার বন্ধুর পরিবারকে চিঠি লিখে জানালে যে আমার মায়ের জন্য দোয়া করার জন্য এবং দ্রুত কি করার জন্য, রোগ মুক্তির কামনা করেছো। তো ওইখানে তুমি কি করেছো, প্রথমেই কি করেছো, তাদেরকে সালাম দিয়েছো, কুশলাদি জিজ্ঞেস করেছো, পরে তুমি তোমার বিস্তারিতটা এই পত্রের মাধ্যমে প্রকাশ করেছো। এই জিনিসটা হচ্ছে তোমার কি পত্রগর্ভ, আর এটা কি হচ্ছে আমার শিরোনাম। আর
এই শিরোনামের মধ্যে পত্রগর্ভটা তোমরা বুঝেছ, শিরোনামের মধ্যে কি আসবে আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি, একটু বুঝে নাও। যেমন শিরোনামের মধ্যে আমরা কি করি, এরকম একটা পত্রের উপরে থাকে, এখানে কি থাকবে, স্ট্যাম্প বা ডাক টিকিট থাকে। এখন আমি যখন পড়াশোনা করেছি আমি নিজেই না একটু জিনিসে মানে কি বলে কনফিউশনে পড়ে যেতাম, মানে একটু যখন 6-7-এ ছিলাম যে প্রেরক লিখতে হবে কোথায়, প্রাপক লিখতে হবে কোথায়, এই স্ট্যাম্পে লিখতে গেলে আমার এই সমস্যাটাও হয়ে যেত। এখন এটার জন্য তোমাদেরকে আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যে তোমরা যাতে এই ভুলটা বা কনফিউশনে না পড়ো। প্রেরক মানে হচ্ছে যে চিঠি লিখছে, প্রাপক মানে হচ্ছে যে চিঠি পাবে। তাহলে চিঠিটা কে লিখছে, একটু সহজ টেকনিকে আমরা মনে রাখি, চিঠিটা আমি লিখছি, তাহলে প্রেরকেরটা আগে ঠিকানা হবে আর চিঠিটা তো পরে পৌঁছাবে, প্রাপকের ঠিকানাটা পরে পাবে। তাহলে শিরোনামে আমরা প্রথমে কি দিব, প্রেরক, আর এখানে আসবে কি, প্রাপক। এখন এই প্রেরকের মধ্যে কে লিখছে, আমি লিখছি, তাহলে কি আসবে, আমার নাম। আমি কোত্থেকে, এখন আমার নামে তো বাংলাদেশে অনেক মানুষ আছে, বলবে না কোন সুলতানা লিখেছে, কে লিখেছে, কোত্থেকে লিখেছে, তাহলে আমার কি করতে হবে, আমি ঠিকানা লিখব, গ্রাম। আমার গ্রামটা লেখার মধ্যে যদি বন্ধু বান্ধব হয় তখন কি করবো, আমরা এই একই গ্রামে থেকেছি, তাহলে এই এক নামে কিন্তু অনেকেই সুলতানা থাকতে পারে, তখন আমি কি করব, উপজেলাটা দিব, জেলা দিব, তাহলে বোঝা যাবে কি। এবং পোস্ট কোড দিতে হবে, যে এই পোস্ট কোড থেকে আমি কি করেছি, চিঠিটা লিখেছি। প্রাপকে আমি যার কাছে চিঠিটা লিখব তার নাম দিব, তার গ্রামের নাম দিব, থানা, পোস্ট কোড এবং জেলা। তাহলে আমরা পত্রগর্ভ এবং পত্র শিরোনামের বিষয় কি করলাম, অবগত হতে পেলাম। এখন চলো আমরা ব্যক্তিগত পত্রের কিছু অংশ আছে, সেই ব্যক্তিগত পত্রটাকে আমরা একটু দেখে নিই। ব্যক্তিগত প্রথমে যে অংশটা 5টি অংশ, এক হচ্ছে মঙ্গল সূচক শব্দ, দ্বিতীয় হচ্ছে প্রেরকের ঠিকানা ও তারিখ, তৃতীয়ত সম্ভাষণ, চতুর্থত মূল বক্তব্য, পঞ্চম বিদায় সম্ভাষণ ও লেখকের স্বাক্ষর। অর্থাৎ এখানে আমরা কি করব, প্রথমে আমরা কি বলেছি, মঙ্গল সূচক, যেমন পত্রে লিখলে আমরা কি করি, এলাহি ভরসা, এটা বলে আমরা কি করছি, লিখছি। তারপর আমরা কি করছি, তারিখ, ঠিকানা, এখানে আমরা কি করতেছি, ধরো আমি সুবাড্ডা থেকে লিখছি, তো এখানে কি করছি, সুবাড্ডা লিখলাম, সুবাড্ডা। এরপর তারিখ, আজকের তারিখ হচ্ছে 12/6/2021। এই প্রথম একটা অংশ। দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ হচ্ছে সম্ভাষণ। আমরা কি লিখি, দেখো, প্রিয়, ধরো আমি আমার কোনো ফ্রেন্ডের নাম দিলাম মিতু, তাহলে এটা কিন্তু আমার কি আসলো, তৃতীয় অংশটা চলে আসলো। মূল বক্তব্য, মূল বক্তব্য, প্রিয় মিতু দিয়ে আমি কি করলাম, পত্রে আমার সালাম নিবে, সালাম নিবে। এখন আমি কুশলাদি জিজ্ঞেস করতেছি, এই সেই নানান কিছু, আমার মূল মানে আমি যা বলতে চাচ্ছি সেটা আমার শেষ। তাহলে এখানে আমার কত নাম্বার পয়েন্ট চলে গেল, 3 নাম্বার চলে গেল। তারপর 4 নাম্বার আসলো কি, আজ এ পর্যন্তই বলে এটা কি করছি, বিদায় সম্ভাষণ, এই পর্যন্তই, পরবর্তীতে আবার চিঠি লিখব বা তোমাদের সাথে দেখা হবে, সবাইকে আমার স্নেহ ও ভালোবাসা দিও, ছোটদেরকে বড়দের আমার কি করবে, শ্রদ্ধা জানাবে। এটা হচ্ছে আমার কি যে বিদায় সম্ভাষণ। এরপর লেখকের স্বাক্ষর, তারপর কি করতে পারি আমরা, ইতি, স্বাক্ষরটা দেখো, ইতি, আমি এখানে কি দিলাম, সুলতানা। তাহলে এই আসলো আমার কি 5 নাম্বার অংশ। তাহলে একটি পত্রের আমরা 5টা যে অংশ থাকে, সেই 5টি অংশ আমরা কি করলাম, জেনে নিলাম। এখন আমরা আসি যে সম্ভাষণ রীতি। আমরা বিভিন্ন ধর্মে
প্রাপকের শ্রেণী হিসেবে মুসলিম রীতি ও হিন্দু রীতিতে কিভাবে আমরা সম্ভাষণ রীতি করব সেটা একটু দেখে নিই ছকের মাধ্যমে। এখানে আমি কিছু র করে নিচ্ছি বা ঘর করে নিচ্ছি। একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর। এখানে আমরা লিখব প্রাপকের শ্রেণী, প্রাপকের শ্রেণী। এখানে আমরা লিখে দেই মুসলিম রীতি, মুসলিম রীতি। এখানে আমরা লিখে দিলাম হিন্দু রীতি। একটু ঘর করে নিয়ে আগে, তাহলে আমাদের একটু লিখতে সুবিধা হবে। এখানে প্রথমে নিলাম গুরুজনকে, গুরুজনকে, সমবয়সী বন্ধুদেরকে, সমবয়সী বন্ধু, কনিষ্ঠজনকে, কনিষ্ঠজনকে, স্বল্প পরিচিত, স্বল্প পরিচিত। এখন প্রথমে দেখো গুরুজনকে আমরা মুসলিম রীতিতে কিভাবে সম্ভাষণ করব, এটা কি সম্ভাষণ রীতি, অর্থাৎ কিভাবে আমরা সম্বোধন করব, সম্ভাষণ রীতি। দেখো গুরুজনকে আমরা কি করি মুসলিম রীতিতে বলি পাক জনা বেশু, পাক জনা বেশু। আমরা কারোর নাম যখন জানি না, বয়স্ক জন হলে ইংরেজিতে আমি বলি কি বলি, হে মিস্টার কি করতেছেন, তাহলে মিস্টারের বাংলা অর্থটা কি জনাব, হে জনাব আপনি কি করছেন। হিন্দু রীতিতে আসবে শ্রী চরণেষু, শ্রী চরণেষু। এরপর আমরা যখন বন্ধু বান্ধবকে বলি তখন কি বলি প্রিয়, বন্ধুদেরকে কি বলি প্রিয়। আর হিন্দুদের রীতি অনুযায়ী কি বলি সুজনেষু। এরপর কনিষ্ঠজনকে আমরা কি বলি, কনিষ্ঠজনদের বলি স্নেহে, মুসলিম রীতিতে বলি স্নেহে, আর হিন্দু রীতিতে বলি কল্যাণীয়েষু, কল্যাণীয়েষু। এরপর যখন দেখি যে স্বল্প পরিচিত তখন আমরা কি বলি সালামবাগ, তাদেরকে আমরা কি বলি সালাম, কারণ আমাদের মুসলিম রীতিতে কি আছে সালাম দিতে হবে পরিচিত অপরিচিত সবাইকে। আর হিন্দু রীতিতে কি করতে হবে নমস্কার। কারন্ত। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী, একটি মানে পত্র একটি বিষয়, সেই পত্রটি যে বিভিন্ন শাখা প্রশাখা বলো বা কিভাবে পত্রটি লিখতে হয় সে সম্পর্কে আমি তোমাদেরকে পার্ট বাই পার্ট কি করলাম পাঠদান করলাম। তাহলে তোমরা এই পাঠের আলোকে তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তোমরা সেটা কি করবে আমাদেরকে কমেন্টস করে জানাবে, আমরা সেটা উত্তর দিব। আর আমি আজকে আবার বলতেছি তোমরা তোমাদের বই খাতা নিয়ে এই অনলাইন ক্লাসগুলো নিয়ে পড়াশোনা করো, বিশেষ করে যখন তোমরা পরবর্তী ক্লাসে পড়াশোনা পাবে আমি যে ক্লাসগুলো নিই সেই ক্লাসের ভিত্তিতে আমি যে পড়াগুলো পড়িয়েছি সেটা থেকে তোমাদেরকে প্রশ্ন ধরবো। তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আমি আমার ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।